দেখুন আমাদের এখন মূল সমস্যা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এখন কেউ দেশের নাম বদলাতে চাইবে, সঙ্গীতের নাম, পতাকার চেহারা ইত্যাদি ইত্যাদি, এগুলো তার ব্যক্তিগত ড্রয়িং রুমে তিনি আরও 100 বছর বলতে পারবেন, কিন্তু দেশকে যদি স্থিতিশীলতায় নিতে হয়, যেখানে আমাদের সবার অংশীদারিত্ব রয়েছে, মনে রাখতে হবে অস্থিতিশীল বাংলাদেশ আমাদের কাউকে সুবিধা দিবে না। স্থিতির বাংলাদেশ আমাদের প্রত্যেককে যোগ্যতা অনুসারে সুবিধা দেবে। প্রফেসর ইউনূস তার বক্তব্যে আরও কিছু কথা বলেছেন, যেমন কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলে আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে, যেটা কদিন আগে ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়। উনি কিন্তু আরও কয়েকটি কথা বলেছেন যে সব কয়েকটি কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যার যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই, নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। মানে উনি এখানে টোনটা হলো নির্বাচনটা দ্রুত যাতে করা যায়। আমার কাছে তার এই টোনটা অনেক ইতিবাচক মনে হচ্ছে, এবং আমার ধারণা রাজনীতিবিদরাও অনেকটা তাদের সংশয় দূর হবে। তবে যেটি উনি বলেছেন এটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা আপনাকে বলি, সব সংস্কার কমিশন সব অনেক মানুষের সাথে কথা বলেছেন, ভাবার কোনো কারণ নাই এগুলো তাদের সুপারিশে অন্তর্ভুক্ত হবে, নাও তো হতে পারে, আমাদেরকে এটা মেনে নিতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ওই কমিশনগুলো যে সুপারিশ প্রণয়ন করবেন সেটি রাজনৈতিক দলগুলো বা সবাই মিলে যে সব কিছু মেনে নেবেন সেটিরও কোনো ভাবার সুযোগ নাই। সেখানেও কিন্তু আপনি পিক অ্যান্ড চুজ করতে পারেন। কাজী প্রফেসর ইউনূস পরেরটার ইঙ্গিত দিয়েছেন, আমি আগেরটারও বলে রাখলাম, যাতে করে দেখুন আমাদের এখন মূল সমস্যা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এখন কেউ দেশের নাম বদলাতে চাইবে, সঙ্গীতের নাম, পতাকার চেহারা ইত্যাদি ইত্যাদি, এগুলো তার ব্যক্তিগত ড্রয়িং রুমে তিনি আরও 100 বছর বলতে পারবেন, কিন্তু দেশকে যদি স্থিতিশীলতায় নিতে হয়, যেখানে আমাদের সবার অংশীদারিত্ব রয়েছে, মনে রাখতে হবে অস্থিতিশীল বাংলাদেশ আমাদের কাউকে সুবিধা দিবে না। স্থিতির বাংলাদেশ আমাদের প্রত্যেককে যোগ্যতা অনুসারে সুবিধা দেবে। আপনি যে এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন, আপনার ঢাকার বাতাস যে অত টক্সিক না, তার বেনিফিট নাগরিকরা পাচ্ছে না, তাহলে আমাদের বুঝতে হবে যে খোলা মনে কথা বলতে পারা, বুক ভরে শ্বাস নেওয়া এবং টক্সিক না এমন একটি শহরে বাস করার যদি আপনি নাগরিক হয়ে থাকেন, অতএব আমাদের সংস্কারের প্রস্তাবনা কখনো কখনো অপছন্দ হলেও মেনে নিতে হবে। কাজেই এটি যদি আমরা ডিলেমা করি অথবা ওখানে যদি অনেক বেশি বৈপরীত্য তৈরি হয়, তাহলে কিন্তু নির্বাচন সঠিক সময়ে হবে না। তখন আপনি জানেন আপনার প্রতিটা মুহূর্তে ওই অপরাধীরা সক্রিয় রয়েছে আপনাকে এবং আমাকে বিভ্রান্ত করতে, বিচ্ছিন্ন করতে। তাদের এমন সব নীল নকশা আছে। দেখুন, তাদের শাসনের কৌশল ছিল নীল নকশা, কোনো জনগণের আস্থা না। কাজেই তারা ওগুলাতে অনেক বেশি পারঙ্গম, আমরা অনেকেই কিন্তু ওগুলাতে পারঙ্গম না। কাজে আমাদের ভেতরে যেন ওই শক্তি ঢুকে না যায়। কখনো ডিজিএফআই হিসাবে, কখনো আপনার ধরেন প্রশাসন হিসাবে, কখনো আপনার বন্ধুর চেহারায় তারা যেন ঢুকে যেতে না পারে। কখনো ভারতীয় কিন্তু ভালো ভারতীয়, এরকমও তো হতে পারে, কিন্তু এটা মানা যাবে না। আচ্ছা, এখন তাহলে যেটা হচ্ছে যে সংস্কারটি একটি রূপরেখার মতো করে এগিয়ে যাবে এবং একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হোক, এটা আমরা চাই। এবং ওই নির্বাচনে বাংলাদেশের একজন নাগরিকও যেন বলেন না তার ভোট দিতে অসুবিধা হয়েছে, সেটি নিশ্চিত করতে হবে। আমি কিন্তু চাই যে নারীদেরকে আপনার সরাসরি নির্বাচনে নিয়ে আসা হোক। এই যে সংরক্ষিত আসনে নারী এমপি, এর মতো ন্যাক্কারজনক ঘটনা গণতন্ত্রের ইতিহাসে বিরল। এই যে বিদেশে যারা রয়েছেন তারা শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা, এটি বললাম আর এয়ারপোর্টে আমি একটা ভিআইপি লাউঞ্জ করলাম না, তার সবচেয়ে বড় অধিকারের নাম ভোট এবং ভোট দিতে পারা, সেটি যেন বাংলাদেশ রাষ্ট্র করতে পারে। কাজেই সংস্কারটি একটি গ্রহণযোগ্য মাত্রায় হোক, নির্বাচনের দিনক্ষণ ঠিক হোক এবং সবার ভোটাধিকার নিশ্চিত করুক, বাংলাদেশ যেন একটি গণতন্ত্রের উৎসবের দিকে এগিয়ে যেতে পারে।